আগের ভিডিওটা দেখোনি, তাই আবার করে বলছি শুভ নববর্ষ। কারণ সব ভিডিও সবাই দেখে না, তাই আমি আজকের দিনে প্রত্যেকটা ভিডিওতে শুভ নববর্ষ বলবো। বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে জন্য রইল আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং শুভেচ্ছা। আর দূর থেকে সবাইকে দিলাম আদর, ভালোবাসা, শুভেচ্ছা। আচ্ছা, তাহলে এইবার এই ভিডিওটা কাকে নিয়ে? ও জটিলা তোরে সুধাই রে, তুই কি কখনো সুস্থ মানসিকতা নিয়ে থাকবি না রে? না, তুই চির অসুস্থ তুই আগেও ছিলি, মানসিক ব্যাধিতে ভুগছিস। জটিলা আজকে তার বড় ননদের গালে ঠাস করে থাপ্পড় মেরে দিল। মেয়েটা প্রথম থেকেই ছিল একগুয়ে, জেলাস প্রবণ, সব কিছু। আজকে জটিলা বলল, যদি আমার হাজব্যান্ড অল্প কিছু রোজগার করে আনতো, যদি আমি ডাল ভাতও খেতে পারতাম, তাতেও আমার চলে যেত, কিন্তু এখন আমার উপায় নেই। আর ইউটিউব আমি ছেড়ে পারতাম, ও ছাড়বে ইউটিউব, আচ্ছা ছেড়ে পারতাম, আমার বেশি লোভ নেই, ডাল ভাত হলে হয়ে যায়, শুধু স্বামী সন্তানকে নিয়ে ভালো থাকবো আর সন্তানকে একটু ভালো শিক্ষা দীক্ষা দেবো। এই কথাটা শুনে হাসি উঠলো। তোমার সন্তান যদি এটা নাটক হয়ে থাকে, তোমার সন্তান বা রিয়েলে থাকলেও সন্তানের বন্ধুরা বান্ধবরা বড় হয়ে দেখবে তার বাড়িতে তার মার সাথে তার পিসির ঝগড়াটা পুরো সামাজিক মাধ্যমে নিয়ে এসেছে, এটা কিনা কোনো ভদ্র ঘরের কোনো ভদ্র ফ্যামিলি পারবে না। এই কেচ্ছা বিক্রি করে কাচ্চা কেনার মতো তোমাদের মতো ঘরের লোকরাই পারে। তাই তোমার সন্তান খুব ভালো রেসপেক্টফুল জায়গা যাবে ভাবলে কি করে? অসম্ভব। তুমি বলছো তোমার চাহিদা খুব কম, তোমার ডাল ভাতের চাহিদা, তোমার অল্প কিছু হলেই হয়ে যায়, তোমার বেশি কিছু চাহিদা নেই। তাহলে তুমি এখনো মরা চ্যানেল নিয়েও তুমি যে রোজগারটা করো, এটা এনাফ 5 জন লোক তোমাদের যে লাইফস্টাইল খাওয়ার মতো। তোমার শাশুড়ি মা দুপুর রাত্রে রুটি তো বড় দাদা বাড়ি থেকে আসে, তাছাড়া আর বাকি যেই খাওয়াটা আরামসে তোমাদের হয়ে যায়। কারণ নাই করে হলো 40,000-এর মতো রোজগার হয় তোমার ইউটিউব থেকে, ফেসবুক থেকে আসছে হলো আরো 15-20,000, তাছাড়া তোমার আছে শাড়ির বিজনেস। আমি সব কিছু মিলিয়ে নাই করে ধরে রাখলাম 60 থেকে 65,000 টাকা তোমার মান্থলি ইনকাম, বা 65 থেকে 70, মানে 65-র কাছাকাছি ধরো তোমার মান্থলি ইনকাম। 65,000 টাকা দিয়ে তোমার ননদকে নিয়ে 6 জন লোকের, কারণ বাড়ি ঘরের ভাড়া ছাড়া আরামসে থাকা খাওয়া যেত, ডাল ভাত। হ্যাঁ, তোমার একটাই এগোমি যে তুমি ননদকে থাকতে দিতে লাগবে। এখন যেহেতু বলছে তোমার হাড়ির চাল ডাল খাওয়া দেবে না তুমি, কারণ ননদ খেলে তোমার কম পড়ে যাবে, তোমার একা বার্ডেন ননদ হতে পারে না। যদিও ননদ বলেছে কয়েক মাস থাকবে, তারপরেও চলে যাবে, ওর একটা ব্যবস্থা করে। তুমি ননদকে খাওয়াতে চাইবে না, কারণ ননদ যদি তোমার কাছে খায় তাহলে তোমার খাওয়ার খরচ মানে কমে যাবে, তোমার ঘর থেকে চাল কমে যাবে। তুমি কি করে তাহলে বলো তোমার চাহিদা কম? তোমার কি করে তুমি বলো তোমার চাহিদা কম? 60-65,000 টাকা দিয়ে আরামসে স্বতন্ত্র চলতে পারো, কিন্তু তোমার আরো কিছু ডিমান্ড ফুলফিল করতে পারবে না, তার জন্যই তুমি ননদকে রাখবে না। তোমার মুখে কথাটা মানালো না, একদমই মানালো না। তুমি হিংসুটা নাম্বার 1, জটিলা নাম্বার 1, হিংসুটা নাম্বার 1। আচ্ছা, তারপর তুমি বললে কিছু লোক এখন আমাকে পরিচয় দিতে লজ্জা পায়, কারণ কালকে তোমার বড় ননদ বলে দিয়েছিল যে সবার আলাদা ইউটিউব চ্যানেল, সবার আলাদা আলাদা মর্জির মালিক, সেই ক্ষেত্রে আমার কিছু বলার নেই, যার যেটা ইচ্ছে সে সেটাই করবে। ঠিক এই কথাটা তুমি অনেক বছর আগে 2021-এ বলেছিলে, সোনা পাগলি যখন চরমতর পাগলামি শুরু করেছিল আর ওর কমেন্ট বক্সে লাথি জুতা খাচ্ছিল, তখন তুমি আর তোমার স্বামী দেবতাটি একসাথে বসে বলেছিলে চ্যানেলটা আমরা খুলে দিয়েছি বোন হিসেবে, কিন্তু সেই চ্যানেলে সে কি করবে কি না করবে সে সম্পূর্ণ তার একান্ত ব্যাপার। প্লিজ তোমরা আমাদেরকে ব্যাপারে জড়িও না, তার সাথে কোনো রকম ভাবে আমরা জড়িয়ে নেই, এবং আমি কোনো রকম ভাবে তার সাথে সম্পর্ক মানে এই ইউটিউব সম্পর্ক রাখতেও রাজি না। তোমরা আমাদেরকে দেখো, আমাদেরকে দেখে আমাদেরটা দিয়ে বিচার করো, কে কি করলো না করলো দিয়ে বিচার করবে না। ঠিক এই ডায়লগটাই কালকে তোমার শূর্পণখা বড় ননদ দিবস যার নাকটা কেটে দিয়েছো তোমরা, কারণ সে খুব গর্ব করে বলতো তাদের বাড়ির কেচ্ছা জীবনও সোশ্যাল মিডিয়াতে আসবে না, ঝগড়া হতেই পারে, কেচ্ছা কোনোদিনও বাইরে আসবে না, কোনোদিনও পরিবারকে বিক্রি করবে না, আর 4 ভাই বোনের বন্ডিং মারাত্মক, বাইরের কোনো লোক এসে এই 4 ভাই বোনকে আলাদা করতে পারবে না, ঝগড়া লাগাতে পারবে না। ঠিক আছে, তোমার ব্যাপারটা রিয়েল ধরে আমি বললাম। তোমাকে লাথিটা মেরেছে তোমার সুপ্রঙ্গা দিদি, সেখানে সুপ্রঙ্গা দিদির গায়ে ফোসকা লেগেছে। এইবার আসো মূল কথা, তার মানে তুমি প্রচন্ড লোভী এবং তার জন্য তুমি ডাল ভাত খেতে পারবে না দেখেই তুমি ননদিনীকে রাখতে চাইছো না বা রাখতে পারছো না। এমনও অনেক ছেলে আছে
তোমার ভাই তো তুমি রোজগার করো, তোমার বরটা পঙ্গু। হ্যাঁ, ছেলে আছে যারা কিনা রোজগার করে মা বাবা, তোমার তো এখন বাবা নেই, মা বাবা ছোট ভাই বোন যারা পড়ছে ওদেরকে পড়াচ্ছে বা বোনকে বিয়ে দিচ্ছে, এমনও কিন্তু প্রচুর ছেলে আছে, নাই তা না, প্রচুর ছেলে আছে। তোমরা তো একটু বাইরের দিকটা কম যা নলেজটা। কিছুদিন আগে ডিসেম্বর মাসে একটা ভীষণ ঠান্ডার মধ্যে একটা জোম্যাটো ভয় কাঁপতে কাঁপতে এসেছিল খাবার দিতে। তখন জিজ্ঞেস করা হয়েছে এত ঠান্ডার মধ্যে কেন এসেছি, এত কাঁপতে কাঁপতে, হি জাস্ট শিভারিং, ও কাঁপছিল। তখন বলেছে আমার বোনের বিয়ে সামনে ফেব্রুয়ারিতে, আমার বোনের বিয়ের জন্য যতটা পারি টাকা রোজগার আমাকে ডিসেম্বর জানুয়ারি মাসেই করতে লাগবে। তাই খুব জ্বর ছিল, জ্বর নিয়ে ও ডেলিভারি দিতে এসেছে। বলছে এত জ্বরের মধ্যে তুমি কেন দিতে এসেছো, তুমি তো অফ করলেই পেলো, কারণ এটা তো কোনো কম্পালসারি না, অফলাইন হলেই হয়ে যেত। বলছে না, আমাকে রোজগার করতে হবে, আমাকে ইনসেন্টিভ নিতে হবে, কারণ আমার বোনের বিয়ে সামনে, তার দায়িত্ব আমার উপরে আছে। এরকম অনেক ভাইরা আছে যারা এরকম বোনের দায়িত্ব নেই, এরকম অনেক ভাইরা আছে বিধবা বোন আর মা। আমি আমারই এক সিনিয়র বসকে দেখেছি, তার দিদির বিয়ে হয়নি এবং মা দুজনকেই রাখছে। চাকরি কিন্তু ভদ্রলোক একাই করে, ভদ্রবেলাও চাকরি করে না। সেখানে দাঁড়িয়ে হয়তো হিংসাটা কম, তার জন্যই রাখছে। তোমার কথা হচ্ছে তুমি রাখবে না, জটিল তোমার ননদের ভাগ্যিটাকে তুমি নিজের থেকে এনেছো, তোমাকে কেউ দেয়নি। ননদ ইচ্ছা করে এসেছে, ননদ ইচ্ছা করে এসেছে, তুমি তাকে রাখবে না। তোমার তাহলে খাওয়া পড়ার চাই আছে, তুমি বলবো কোথা থেকে আমি রাখবো, আমার টাকা নেই, টাকা নেই তুমি বললো না, এগুলি বলা অলক্ষী, অলক্ষীর লক্ষণ। নেই নেই যে বলে তাদেরকে অলক্ষী বলা হয়, যে নেই বলতে নেই, বারন্ত বলতে লাগে, ঠিক আছে। আর তোমার কাছে থাকতো তোমার ননদ, তাহলে দাদাও কিছু দিতে হলে, দিদিও কিছু দিতে হলে, ওরা তোমাদেরকে একদম ফেলে দিল না হলে, যদি বোন চলে আসে একবারে ফেলে দিল না হলে। এইবার আসি তোমার বাকি কথাগুলিতে। তুমি কি বললে, তুমি যখন দাঁড়িয়েছো, চ্যানেলটা যখন কিছুটা পেয়েছো, তখন সবার আগে তুমি এদিকের লোকদের, মানে শ্বশুরবাড়ির লোকদের, অন্যদেরকেই সাহায্য করছো। তুমি রোজ শোনাচ্ছ, তোমার বড় শুনিয়েছে, চ্যানেল খুলে দিয়েছো, চ্যানেল প্রমোট করেছো এবং চ্যানেল এডিট করা শিখিয়ে দিয়েছো। প্রথম কথা, তুমি নিজে একটা জিমেইল ক্রিয়েট করতে পারবে না, তুমি নিজে চ্যানেল খুলে দূর কি বাদ, কিছুই পারবে না। এডিটিং থেকে শুরু করে টেকনোলজিক্যাল সব জিনিস শিখে তোমাকে তোমার বর, আর তোমার বরটা কিন্তু ওদেরও ভাই। মেয়েরা যখন বিয়ে করে ফেলে বরটা পুরোটাই ওর হয়ে যায়, মাথা থেকে পায়ে নখ পর্যন্ত। তার যে বউ ছাড়াও মা বোন দাদা দিদি সম্পর্ক থাকে জানো না। তোমাকে কে শিখিয়েছিল? তুমি পারতে ঘর মোছা বাসন মাজা ছাড়া এডিটিং করা জানতে? তোমাকে জল শিখিয়েছে, আর তারপর তুমি ওদেরকে শিখিয়েছো। তাহলে ওদের ভাই তোমাকে শিখিয়েছে, তুমি ওদেরকে শিখিয়েছো। তাহলে কি এমন করে ফেললে আহামরি? সবচেয়ে বড় কথা, মোবাইলটা কে কিনে দিয়েছিল? তোমাদের রোজগার ছিল? মোবাইল কেনার মতো রোজগার ছিল? এই যে মেয়ে স্বামী করছো, মেয়েকে এক ফোঁটা দুধ কিনে দেওয়ার মতো এক ড্রপ সামর্থ্য তোমার ছিল না। তাহলে মেয়েটাকে অবস্থাতে এনেছিলে কেন, যখন সামর্থ্য এক পয়সা ছিল না? তখনও কিন্তু এই দিদি বা এই শাশুড়ি মাই করেছিল। যাদের কাছে আজকে তুমি প্রশ্ন করছো যে ওরা কেন, ওদেরকে আমি খাওয়াতে পারবো না, ওদেরকে আমি রাখতে পারবো না, ওরাই করেছিল। তোমার দিদি অনেকবার বলেছে যে আমি নেটের টাকাটা ভরে দিতে পারলো, 100 টাকা নেটের টাকা ভরে দিতে পারলো শান্তি লাগে, যে আমি আমার ভাইয়ের জন্য কিছু করতে পেরেছি। সেখানে দাঁড়িয়ে তুমি বলছো তুমি ভাইরাল লাগে। যদি তোমাকে কেউ নেটের টাকা না ভরে দিত, নেটের তো টাকা ভালো একটা অ্যামাউন্ট, না ভরে দিত, পারতে ইউটিউব করতে চালাতে? অ্যান্ড্রয়েড ফোন, তারপর ইয়ারপড, তারপর তোমার কাছে ছিল একটা ছোট্ট ট্রাইপড। প্রথম দিন তুমি ভিডিও করেছো, অনেক আগে করেছিলে, কি করে আমি ভিডিও বানাই, সেখানে তুমি তোমার ওই ইয়ারফোন আর দেখিয়েছিলে, ট্রাইপড দেখিয়েছিলে। ট্রাইপডটা ফিল্টারের উপর রাখতে, সব মুখস্থ। ট্রাইপড কেনার টাকাটাকে দিয়েছিল, ইয়ারফোন কেনার টাকাটাকে দিয়েছিল, ছিল তোমার 50 পয়সা ইনকাম, না তোমার বাপ মা দিয়েছিল? খুব স্বামী নিয়ে থাকবো, স্বামীকে যদি চিকিৎসাটা না করানো হতো, স্বামীকে যদি ব্যাঙ্গালোরে 3টা সিট বুক করে না নিয়ে যাওয়া হতো, স্বামীকে যদি রেগুলার মেডিসিন নিয়ে না খাওয়াতো, স্বামীটা বেঁচে থাকতো? আর স্বামীটা যদি চলে যেত ওপরে, তাহলে কাকে দেখে তুমি তোমার চ্যানেলটা ভাইরাল করতে? ট্রফি হাজবেন্ড, রেল স্টেশনে ভিক্ষা নামে ইউটিউবে ভিক্ষা মেয়ে গেছো, সেই ভিক্ষাটার কারণ ছিল এই স্বামী, ট্রফি হাজবেন্ড বলে। আচ্ছা, ওদের জন্য তুমি করেছো, কিন্তু তুমি তোমার বাপের বাড়ির জন্য কিছু করনি। প্রথম কথা, তোমার বাপের বাড়ি তোমাকে মেনেই নেয়নি। তোমার বাপের বাড়ি তোমার মেয়ের দুধের খরচ দেয়নি। তোমার বাপের বাড়ি তোমার স্বামী অসুস্থ, যে মেয়ে আমার এই ছেলেকে ভালোবাসে, তাকে কিছু দিয়েছিল, খবর নিয়েছিল? বাচ্চা হওয়ার পর এবং বাচ্চাটা একটু বড় হওয়ার পর
তোমাকে ওখানে তুমি যেতে পেরেছো, তাই তো? এখন বলছো দিদি বা বৌদি। তোমার মার তো তুমি ভিডিও শুরু করার পরও তোমার মা তোমাদের বাড়িতে, বাপের বাড়ির অবস্থা এতটাই খারাপ, এতটাই গরিব। হ্যাঁ, তোমার বাপের বাড়িকে বলতেই লাগবে, তুমি বাপের তুমি টেনে এনেছো। তুই বলছিলে না আমার মা বাপকে নিয়ে বলবে না, 1000 বার বলবো, 1000 বার বলবো। তো তোমার মা বাপের হাডান ছিল না একটা অ্যান্ড্রয়েড ফোন কিনতে। একটা অ্যান্ড্রয়েড ফোন তুমি নিজেই বলেছো তোমার মা গিয়ে মার পাশের বাড়িতে বসে কারোর কাছ থেকে তোমার ভিডিওগুলি দেখে। কিরকম লেভেল বুঝতে পারছো? আইসক্রিম হলে আইসক্রিম কি ছেড়ে দিয়েছে, তাহলে আর কি দাদার লেবারগিরি করে আর কদ্দুর টাকা আনতে পারবে? ছেলে মেয়ে পালবে, বউ পালবে, মা বাবা পালবে, আবার সাথে বোনেরও ইন্টারনেট খরচ দেবে। তো মার একটা অ্যান্ড্রয়েড ফোন ছিল না, বাড়িতে কোনো অ্যান্ড্রয়েড ফোন ছিল না। অনেক পরে 2021 না 22-এ তুমিই বোধহয় মাকে একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়েছিলে। দাদা বোধহয় পরে একটা কিনেছিল, 8000 টাকা দিয়ে অ্যান্ড্রয়েড ফোন পাওয়া যায়, হয়তো দেখা যাবে ওইটাও তুমিই দিয়েছো। তো যাই হোক, অ্যান্ড্রয়েড ফোন অনেক পরে এসেছে। তাহলে কি করে তোমার এই বৌদি আর দিদি কি ইউটিউব শুরু করবে? জোর করলে শুরু করতে পারতো, আমি জোর করিনি। একটা কথা বলি, ইউটিউব শুরু করতে পারতো, আমি মেনে নিলাম। তোমার দাদা ক্যামেরার সামনেই আসে না, ক্যামেরা থেকে দূরে থাকে, ক্যামেরা পছন্দ না, ছেলে মেয়ে খারাপ হয়ে যাবে এই সোশ্যাল মিডিয়াতে থাকলে। উনি বলেছে, ইনফ্যাক্ট তুমি দেখাচ্ছিলে দাদাকে, দাদা মুখ উল্টে শুয়ে রয়েছিল, ঠিক তোমার জায়ের মতো। তুমি যখন জায়ের বাচ্চাটা দেখাতে নিয়ে গেছিলে, যেভাবে যা কাঁথা মুড়ি দিয়ে শুয়েছিল, ঠিক তেমনি তোমার দাদাও তুমি যখন ফোনটা নিয়ে এগিয়েছিলে উল্টো দিকে পাশ ফিরে শুয়েছিল, যাতে তোমার দাদার মুখটা তোমার ক্যামেরাতে না আসে। আর দিদি সেম থিং, খালি পেছন তুলেছো, দিদির ফ্রন্ট তুলতে পারে, দূর থেকে তুলেছো। দিদিও অন ক্যামেরা আসতে সাহস পায় না, বা হয়তো পারিবারিক সমস্যা আছে, সাহস পায় না। তাহলে দিদি বা বৌদি তাহলে দুজনেই তো সাহস পাচ্ছে না ক্যামেরার সামনে আসতে। বৌদির পারমিশন নেই, দাদা বৌদিকে অ্যালাউ করবে না। তোমার মতো ঘাটতেটা তো সব মহিলা হয় না, যা চাইবে তাই পাবে। সেখানে কি করে বৌদি চ্যানেল খুলবে? আর দিদিরও সেম অবস্থা, দিদির বড়েরও পার্সোনালিটি আছে, তাই বউ আগে আগে দৌড়ায়, তুমি ক্যামেরা ধরে দিদিকে না দেখিয়ে ফেলো। সেখানে তোমার দিদি আর বৌদির ইন্টারনেট করার কোনো প্রশ্নই আসে না, সোশ্যাল মিডিয়া করার কোনো প্রশ্নই আসে না। ওরা নিজেকে দূরে রাখে, প্লাস তোমাকে ডিসলাইক করে। হ্যাঁ, তাই বারবার এডিট করা কে শিখেছিল, চ্যানেল কে খুলেছিল, এগুলি মনে করিতে লাগবে না। তাহলে ওরাও বলতে পারে তোমার চ্যানেল কিভাবে চলেছিল, তুমি কিভাবে নাম করে ইউটিউবার হলে। আমাদের ভাইকে দেখিয়ে, আমাদের ভাই যদি পঙ্গু না হতো তাহলে তুমি চ্যানেল দাঁড়া করতে পারতে না। আজকে আমার ভাইয়ের পঙ্গুত্বটাকে বিক্রি করে, আমার ভাইয়ের অসহায়ত্বটাকে বিক্রি করে, আমার ভাইয়ের নিঃশ্বাসে বিশ্বাস নাইটাকে বিক্রি করে আজকে তুমি চ্যানেল দাঁড় করিয়েছো। তোমার কোনো ক্রিয়েটিভিটি যে হ্যাঁ আমি ফুল গাছ দেখে ভাইরাল হয়েছি, আমি টয়েস দেখে যেরকম ম্যান্ডি ভাইরাল মেয়ে টয়েস দেখে ভাইরাল হয়েছি, অন্য কোনো কাজ করে ভাইরাল হয়েছি না। ভাইরাল তুমি হওই নাই, তুমি জাস্ট পঙ্গুত্বকে দেখিয়ে, আর অবশ্যই ক্যানভাস, কলকাতা ক্যানভাস থেকে তুমি ভাইরাল হয়েছো। তাহলে তুমি আবার বড় বড় ডাক হাক কাকে শোনাচ্ছ? ডাক হাক কাকে শোনাচ্ছ? এরপর তুমি বললে তোমার ঘরে মিটিং হচ্ছিল, ওরা বলেছে, তোমার শাশুড়িমা বলেছে যে যদি তুমি থাকো তাহলে ওরা মিটিংয়ে বসবে না, আর অন্যরা কেউ আসবে না। ওরা জমি জায়গা নেবে না, কালকে বড় ননদ বলে দিয়েছে জমি জায়গা কিছুই নেবে না। আর তোমাদের এই ব্যবহারে লজ্জা পাচ্ছে, কারণ লজ্জা পাওয়ার কারণ একটাই, ওর ছেলেটা একটা ভালো স্কুলে পড়ে, সেই স্কুলে তোমার মেয়েও পড়ে, কিন্তু ছেলেটা বড়, এবং ও হয়তো অনেককে মানে ছেলের ক্লাসমেটের মাদের হয়তো বলে রেখেছে এটা আমার চ্যানেল বা আমার ভাইয়ের বইয়ের চ্যানেল। কারণ আমি দেখেছি ফুটবল ম্যাচ যখন নিয়ে যেত আগে ফুটবল খেলার জন্য মাঠে, তখন ওই ফুটবলের মাঠে যে মহিলারা আছে ওদের সঙ্গে কথা বলিয়ে দিত, কথা বলতো, তাহলে ওরা জানে ওর চ্যানেল আছে। ঠিক তেমনি এরকম অনেক বন্ধুরা এরকম চ্যানেল আছে জানে। তো তাই ওর একটু হয়তো খারাপ লাগছে যে হয়তো যে আমার ছেলের প্যারেন্টসরা জানবে, একটু যদি মান সম্মান বোধ থেকে থাকে। তো তুমি সেখানে ওর মান সম্মানে জল ঢেলে দিয়েছো, পুরোপুরি জল ঢেলে দিয়েছো। কারণ এরকম বস্তিবাড়ির মতো কেলেঙ্কারি, হ্যাঁ, জল ঢেলে দেওয়া, অলক্ষীর মতো ভাতের তালে জল ঢেলে দেওয়া, অলক্ষীর মতো কাপড় ফেলে দেওয়া, তো এটা তো অনেক সুস্থ মানুষ মেনে নিতে পারবে না। তুমি বস্তির মেয়ে, কালচারটা বস্তির রয়ে গেছে। হ্যাঁ, কয়লা ধুইলেও ময়লা যায় না, ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙ্গা ছাড়ে না, আমরা এগুলো জানি। ধোবি বিয়ে বাড়িতে গেল কাপড় আছড়ায়, টিচার যেখানেই বসে সেখানেই জ্ঞান দিতে বসে যায়। ঠিক তেমনি কালচারটা যেটা তুমি নিয়ে এসেছো জন্ম থেকে, সেটা কিছুতেই কোনো অবস্থাতেই যেতে পারে না বা যায় না। তো তোমার শাশুড়ি বলেছে তুমি যদি ভেতরে থাকো তাহলে ওরা আসবে না। তো তারপর ওরা মিটিং করেছে, তুমি ভেতরে ঢুকে তুমি উঠে চলে এসেছো। তোমাদের মনে হয় ভিউয়ার্স ওকে বলবে ও থাকবে না, আমরা মিটিং করব, ওকে এখানে চলে যেতে বলো, ভিডিও হবে না ঠিক আছে, ভিডিও দেখার মধ্যে কিছু নেই, কিন্তু তুমি চলে যাও এখান থেকে, তারপরে আমরা মিটিং করব।
এইরকম বলার মতো বুকের পাটা বা ওর স্বামীর বা ওর শাশুড়ির কারোর আছে? ওর ননদ গোল্ডি, ওর শাশুড়ি এবং ওর হাজব্যান্ড কারোর আছে? কারোর আছে? কারণ নেই, কারণ নেই। তার মানে মিটিংটা অ্যাকচুয়ালি হয়নি, সবটাই ভাওতাবাজি। আচ্ছা, সবটাই ভাওতাবাজি। তারপর আমি মানলাম তর্কের ক্ষেত্রে মিটিংটা হয়েছে। ও নাকি শুনতে পায়নি, খালি চিৎকার শুনতে পেয়েছে। ওদের ঘরগুলি কি খুব সুন্দর ঘর, মানে এমন ঘর শোনা যায় না, লাগোয়া ঘর, একসঙ্গে লাগোয়া ঘর। ওয়ালটাও বোধহয় 5 ইঞ্চি ওয়াল, ওয়ালটাও 5 ইঞ্চি, ওরকম 10-20 ইঞ্চি ওয়াল না, শোনা যাবে না, বা সাউন্ড প্রুফ দরজা না। হ্যাঁ আমাদের আছে, আমার ওই দিকে রুমটাতে কোনো সাউন্ড শোনা যায় না, দরজাটা বন্ধ করলে কোনো সাউন্ড যায় না, এতটাই সাউন্ড প্রুফ রুম। নর্মাল কিছু করা নাই, কিন্তু রুমটা এরকম। সেখানে ওদের রুম পাতলা পাতলা দরজা লাগানো, সেখানে ও শোনেনি। যখন কোনো বাড়িতে ঝগড়া লাগে আমরা এমনিতেই উকি মেরে অন্য বাড়ি ঝগড়া দেখি না, সেখানে তাকে নিয়ে কথা হচ্ছে, তার ননদ শাশুড়ি, সে ঘর থেকে বেরিয়ে এসেছে, তারপর সে শুনেনি কান পেতে? ও বলবে আমি বিশ্বাস করে যাব? অসম্ভব, কোনো অবস্থাতেই বিশ্বাস করার কোনো প্রশ্নই আসে না। তারপর আবার মিথ্যে কথা কি বলল? ও বলল আমি যখন গেলাম তখন জল বলেছে যে মা বলেছে বাড়ি বিক্রি করবে না, আর জল বলছে ঠিক আছে তাহলে একটু আমাকে সময় দাও, দেখি আমি কি করতে পারি। হ্যাঁ, ও উঠে বলল এই মা আর বোন মিলে ওর ব্রেনটা ওয়াশ, পয়েন্ট ইউনিটেড ব্রেনটা ওয়াশ করে দিয়েছে। ও মেনে নিল ওর মা বিক্রি করবে না বলেছে, কারণ ওর মা বলেছে এই বয়সে বিক্রি করে আমি থাকবো কোথায়? এই কথাটা তো অবশ্যই সঠিক কথা, এই বাড়িটা বিক্রি করে থাকবে কোথায়? প্রথম কথা মানলাম, এই বাতলাকে খাতিরে বাড়িটা বিক্রি করে দিল, মানলাম। জটিলা জলকে নিয়ে এই অবস্থায় কোথায় যাবে? দিদি ফ্ল্যাট ভাড়া পাওয়া যায়, মানলাম। এই বাড়িটার কাছাকাছি আছে দাদার বাড়ি, এই বাড়িটার কাছাকাছি আছে ওর বড় বোনের বাড়ি। যখনই জলের কোনো দরকার পড়ে সিঁড়ি দিয়ে নামা ওঠার দাদা করে, বা যদি আগে কিন্তু ওর দিদির বড় করতো, ওকে ওঠা নামানো করাটা দিদির বড় করতো। আর ওঠা নামানো করাটা এতটা ইজি না, এতগুলি সিঁড়ি দিয়ে ওঠা নামানো করাতে গেলে হুইল চেয়ার দিয়ে আমার মনে মারাত্মকই অসুবিধা হওয়ার কথা। কি করে ওর দাদা একা এই ওকে তুলে সিঁড়ি দিয়ে নামা, এটা আগে কিন্তু দেখাতো কৌশিক দাদা থাকলে পরে পারতো, দুজন মিলে করতো, বা টোটোওয়ালা যে আসতো তাকে সেও ধরতো, এমন একটা অবস্থা করে নিয়ে যাওয়া হতো। সেখানে এখন দাদা একলাই, কোদিন বলছিল না গঙ্গায় নিয়ে গেছে, দাদা একলাই এসেছিল, দাদা একলাই এসে গঙ্গায় নিয়ে চলে গেছে। তো এটা একটু কেমন, তার মানে ও অনেকটাই ভালো, হয়তো হুইল চেয়ারটাকে ধরে রাখতে পারে, ওইটাকে ধীরে ধীরে ধাক্কা দিয়ে সিঁড়ি দিয়ে নামাতে পারে, আমার এটা মনে হয়েছে। হুইল চেয়ারটা স্পিডে না, ধীরে একটু টান দিল, একটা সিঁড়ি গেল, আবার ধীরে টান দিল, এমন কিছু একটা করে হয়তো বা নামানো হয়। কারণ এত বড় একটা লোককে এইভাবে করে তো আর একা দাদা পারবে বলে আমার মনে হয় না, আমার মনে হয় হুইল চেয়ারটাতে বসা একটু ধাক্কা স্লোতে করে যদি দেয়, এটা আমার ধারণা। ঠিক আছে, তো সেখানে ওরা নামানামি করায়, সবকিছু করায়। আজকে অন্য একটু দূরে, কারণ ওর বাড়ির কাছে বাড়ি পাবে না, অন্য কোনো জায়গায় যদি বাড়ি বা ফ্ল্যাট করে বাবা নিশ্চয়ই ফটকে আসতে যেতে পারবে না। তাহলে কি করে এই জলকে দেখভালটা করবে? জলকে দেখভালটা কি করে করবে? তাহলে দাদা ও বাড়িতে নিয়ে কোথাও ঘুরতে গেল, সেখানে দাদা এসে পাহারা দিত, দাদা থাকে। হ্যাঁ, ও এখন পর্যন্ত কোনো বিয়ে বাড়িতেও গেল ও 14 গোষ্ঠী নিয়ে যায়। সেদিন এক বিয়ে দেখা গেল জটিলার এই গোল্ডি পাগলির মেয়ে, গোল্ডি পাগলির মা এবং দাদার বড় মেয়েটা, মানে এক্সট্রা ওকে নেমন্তন্ন করলে পর সাথে এক্সট্রা 4 জন থাকে। আমরা এর আগেও দেখেছি কোনো বাড়িতে গেছে, কোনো নিমন্ত্রণ, সেখানে ওর বড় ননদের ছেলে, ছোট ননদের মেয়ে, শাশুড়ি, ভাসুরের মেয়ে, মানে এক্সট্রা 6 জন। সেখানে দাঁড়িয়ে ও কোনো জায়গায় যেতে পারবে? তোমরা বলবে হ্যাঁ পারবে, মেয়েটা বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, বড় এখনো হয়নি, দিল্লি এখনো অনেকটা দূরে আছে। তারপরে এই যে তোমাদের দশভুজা একসাথে কোনদিন দেখিনি যে মেয়েকে স্কুলে দিয়ে এসেছে, নিয়েও এসেছে, রান্নাও করেছে, দেখিনি। যখন থেকে মেয়ে স্কুলে ভর্তি হয়েছে লাখ ফাঁকা, তখন থেকে কোভিড শুরু হয়ে গেছে, আর কোভিড শুরু হওয়ার পর থেকে ও শাশুড়ি মা কাজে যায় না, তখন থেকে স্কুলে আনা নেওয়ার মোটামুটি দায়িত্বটা কিন্তু শাশুড়ি মাই করেছে। তাহলে ও যদি অন্য কোনো জায়গায় গিয়ে বাড়িও করে, তাহলে এক তো থাকবে এই জলকে টানা হেঁচড়া করবে দাদা থেকে দূরে চলে গেলে, দ্বিতীয়ত ওর বাচ্চার জন্য আনা নেওয়া এগুলি কে করবে? ঘরের কাজের অর্ধেকটা কাজ কে করবে? এটার ব্যাপার একটা আছে। এইবার আসছি, বাড়ি যদি করে, অন্যখানে ভাড়া যাওয়ার পর যে বাড়ি করে, এই বাড়িটা হয়েছে নিশ্চয় তো গভর্নমেন্ট, ওপরতলাটা
পুরনো ইট, পুরনো বালি, বালি তো না, পুরনো দরজা জানলা সবকিছু পুরনো, সাথে রাজমিস্ত্রি খড় বেঁচে গেছে। শ্বশুর এক্সট্রিমলি পরিশ্রম করেছে, একটা মাত্র লোক নেই, মোটামুটি কাজ করেছে। পরে যখন দরকার পড়েছে মাঝে মাঝে যেরকম ছাদ ঢালে এক্সট্রা লোক এসেছে, কখনো জানালা টানা ফিট করেছে, তখন হয়তো দুজন এক্সট্রা এসেছে। মোস্টলি কাজ দোতলার মোটামুটি পুরো কাজটাই কিন্তু করেছে দুজন। মাঝে মাঝে এক্সট্রা কিছু আনা হতো, এন্টার কাজটা দুজনই করেছে, মানে শ্বশুর আর শ্বশুরের অ্যাসিস্ট্যান্ট করেছে। তাহলে এখন বাড়ি করতে গেলে এই যে ইট, বালি এগুলি আগে শ্বশুর জোগাড় করে দিয়েছে, কোথায় পাওয়া যায় কোথায় না পাওয়া যায়, ও পারবে এটা করতে। প্লাস টাইলস কিনতে, ফিট করাতে, দামা দেখে সবসময় কিন্তু সঙ্গে থেকেছে দাদা। তাহলে এখন যদি দাদা মা সবাইকে ছেড়ে চলে যায় তাহলে বাড়ি করতে পারবে? ওটা তো পুরনো ইট পুরনো বাড়িতে করে ফেলেছে। এখন পুরনো জিনিস দিয়ে কোথায় পাবে? কে খোঁজ দেবে? পাবে হয়তো আছে, তো খোঁজ তো দেবে কেউ? সব তো গুগলে হয় না, রেডিমেড বাচ্চা গুগলে পাওয়া যায় না, সবকিছু গুগলে হয় না, প্রেম প্রীতি গুগলে পাওয়া যায় না, লাভ উই কান্ট বাই, লাভ উই কান্ট সেল। তাহলে এই পুরনো ইট পুরনো দরজা কে খোঁজ করে দেবে? এটা গেল ওর বাড়ির কথা। তাহলে কি করে ও বলতে পারে যে বাড়িটা বিক্রি করার কথা? ও বলে নাই। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে, যদি ও ফ্ল্যাটে যায়, ফ্ল্যাটে গেলে ভালো ভালো ফ্ল্যাটের অনেক সিস্টেম থাকে, এটাই যে বললাম, ওয়ার্কিং হতে হবে, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি হতে হবে, অনেক ফ্ল্যাট এরকম থাকে। আবার বিজনেসম্যানদের ফ্ল্যাট অনেক কিছু থাকে। যে কোনো ফ্ল্যাটে গেলে এক্সট্রা মেনটেন্যান্স খরচ দিতে লাগবে। ওইদিকে বলছে ইউটিউব চ্যানেল চলে না, ও ভালো ফ্ল্যাটে গেলে, যেই মেয়েটা বাড়িতে কাজে লোক রাখে না, বা ধরো ফ্ল্যাটে ওর যে ফ্লোরটা পড়লো 8 তলা 9 তলা, তাহলে কি করবে? আচ্ছা, 2 তলা 3 তলার মধ্যে হলেই ও যাবে। 2 তলা 3 তলার মধ্যে যদি হয় ফ্ল্যাটটা, মানলাম, তাহলে পোষ্য টোষ্য নিয়ে 2 BHK ভাড়া দিয়ে কতটা লসে পড়বে ও? আর সেই 2 BHK থেকে এই জলকে পায়ে টেনে হিচড়ে হুইল চেয়ারে কে নামাবে? আর কোথাও যদি জটিলা মেয়েকে যেতে লাগে, সাপোজ কারোর বিয়ে বাড়ি, কারোর নেমন্তন্ন, যে কোনো জায়গায় যেখানে সবসময় কোনো ননদকে নিয়ে যাবে না, ভাগ্নিকে নিয়ে যাবে, শাশুড়িকে নিয়ে যায়, তখনও কাকে নিয়ে যাবে? একা একা চলাফেরা করতে পারবে? তোমরা একটু এখান থেকে খেলো। হ্যাঁ, পারবে না, কোনো অবস্থাতেই পারবে না। তাহলে কি ও বাড়ি বিক্রির কথা বলতে পারে না। ওর ফ্ল্যাটে, ও নিজেই বলেছিল অনেকদিন আগে, ওর ফ্ল্যাটে ওকে পোষায় না, পোষাবেও না। ওর বাড়ি ভাল লাগে, ওর এরকম খোলামেলা বাড়ি ভাল লাগে। সেখানে দাঁড়িয়ে ও ফ্ল্যাট তো কনজেস্টেড মোটামুটি ফ্ল্যাট কনজেস্টেড হয় যদি বড় ফ্ল্যাট না কিনে। 3 BHK 4 BHK যে ফ্ল্যাটের দাম, ওই এমনিই বলছে ওর ইনকাম নেই, সেই ফ্ল্যাটের দাম দিয়ে তারপরে মেনটেন্যান্সের খরচ দিয়ে ও দূর থাকবে হয়তো টাকা, যদি ইউটিউব না চলে। তো এই যে মিথ্যে কথাগুলি বলেছে একের পর এক ধরা পড়ে গেল। এইবার আসছি ব্রেন ওয়াশ আর মাথা নষ্ট। ইয়েস, দুটো ডিফারেন্স। বলছে জলজলের কাছে গেছিলাম, জলজলকে জিজ্ঞেস করলাম কি বলেছে মা, জলজল বলেছে মা বলেছে বাড়ি বিক্রি করবে না, আর কদিন সময় দাও, দেখা যাক কি হয়। বুঝলে তো, এই মা আর বোন মিলে কি জানি কি বলেছে, কি পট্টি পড়িয়েছে, ওর ব্রেনটা ওয়াশ করে দিয়েছে। এবং এটা কিন্তু ওর টাইটেলও লেখা, মা আর বোন মিলে ব্রেন ওয়াশ করিস। তাই বলছে একটু সময় দেখা যাক কি করে, মা বই থাকবে কোথায়, ব্রেন ওয়াশ। কিছুক্ষণ পরেই বলছে ওর মা আর বোন নাকি চিল্লে বলছে, কেন বাড়ি বিক্রি করবি, কি তোদের মাথা হয়েছে, কি তোদের মাথা ভূত ধরেছে, হ্যাঁ তোকে নষ্ট করে ফেললো। ওর মা নাকি বলছে জলজলকে তোকে নষ্ট করে ফেললো। তোর মাথার মধ্যে বাড়ি বিক্রি করে দেওয়ার মানে ভূতটা কি করে আসলো, তোকে নষ্ট করছিস, তুই করতে পেরেছিস। তখন ও বলল জলজল খুব বুদ্ধিমান ছেলে, খুব ইন্টেলিজেন্ট ছেলে, ওর মাথা নষ্ট করে দেওয়ার মতো ক্ষমতা কারণ নাই, ও ভীষণ বুদ্ধি বিবেচনা দিয়ে চলে। তাহলে ওর মাথা নষ্ট করে দেওয়ার ক্ষমতা কারণ নেই, মানে জটিলেরও নেই, তাহলে জলজলের মারও নেই, জলজলের দিদিরও নেই। তাহলে কি করে ওর সময় ওকে নষ্ট করা গেল না, জলজলকে নষ্ট করা গেল না? কারণ ও পারলো না, কারণ ও ব্রেন নিয়ে চলে। তাহলে কি করে সেই মা আর বোন ব্রেন ওয়াশ করতে পারে? ও তো বুদ্ধিমান নাকি? মা বোনের সাথে কথা বলতে গেলে ও ব্রেনটা ড্রেনে চলে যায়, ওর ব্রেনটা ড্রেনে যায় যখন ও একা বসে লোকের ভিডিওগুলি দেখে, মাথার মধ্যে ও তো কুচুকরে বুদ্ধি চলে, আর চলে কার কার ক্ষতি করব। এটা হয়। আর একটা ছেলের কোনো রকম কাজ নাই, কমখানি বসে থাকে খাটের মধ্যে, তাই সেটাই ভাবে এর ক্ষতি, তার ক্ষতি, কার ক্ষতি করব। যার ক্ষতি, যে অন্যের ক্ষতি করে তার ক্ষতি ঈশ্বর করে। তো সেখানে ওর বেলা হলে ব্রেইন ওয়াশ মা বোন করে দিয়েছে। মা বোন যখন বলছে ওকে নষ্ট করেছে, তখন ও মানে ইন্টেলিজেন্ট বয় হয়ে গেছে, বিবেক আছে হয়ে গেছে, বিবেচনা আছে
বয় হয়ে গেছে, মানে এতগুলি কোয়ালিটি ওর মধ্যে আছে। কখন হয়েছে? যখন ও বলা হয়েছে বউয়ের বুদ্ধিতে নষ্ট হয়ে গেছে মাথা। তো এতগুলি মিথ্যা দেখার পরও তোমরা বলবে ওরা সত্যি ঘটনা। আর যদি সত্যি ঘটনা হয়ে থাকে, ফ্যাক্ট, রিয়েলিটি যাই হোক না কেন, জলের পক্ষে অন্য কোনো বাড়িতে গিয়ে অ্যাডজাস্ট করা সম্ভব? বাড়ি যদি হয়, যদি অন্যান্য এক্সট্রা লোক আসে কথা বলতে দেখতে, তাহলে দেখবে একটা অড পজিশন। ফ্ল্যাট হলে 3 তলা 4 তলা যদি হয় থাকতে পারবে না, গ্রাউন্ড ফ্লোরে হলো ওকে নামানো ওঠানো একটা ব্যাপার একটু হলো থাকবে, যে সবসময় কিনা দাদা করে। তার থেকে বড় কথা, জটিলা কোথাও বাইরে গেলে, কোথাও ঘরের বাইরে গেলে জলকে পাহারা দেয় কিন্তু ওর মা বা ওই দাদা, কেউ না কেউ পাহারা দেয়। উইদাউট পাহারা, উইদাউট গার্ড জলকে রাখা যায় না। কেউ না কেউ জলের পাশে সবসময় থাকতে লাগে। তাহলে যদিও দূরে চলে যায়, ও একা একা না হয় মানলাম মেন নেটওয়ার্কের খাতিরে ও মেয়েকে নিয়ে ঘুরবে। জলের কোনো প্রবলেম হলে, জলের যদি কোনো শরীর খারাপ করে, জলের জন্য কিছু ডাক্তার আনা দরকার পড়ে, তো হেল্পটা কিন্তু সেই দিদি আর দাদাই করবে। হ্যাঁ, তাই এইভাবে সুর্পনাখা ম্যামনিকে আরও সুর্পনাখা বানিয়ে দেওয়ার কোনো মানে ছিল না। হ্যাঁ, এই যে বলছিলে না, তাহলে কেন আমার স্বামী নিয়ে কথা বলতে, তাহলে কেন তুমি তো সংসার করো না কেন? হ্যাঁ, তো ম্যামনি তো সংসার করছে, ম্যামনি যেমন করে হোক ভোরবেলা উঠে হাজব্যান্ডকে খাইয়ে দাইয়ে শ্বশুরবাড়ি বলছি, খাইয়ে দাইয়ে পাঠাচ্ছে অফিস করতে। তারপরও ও আগে যখন শাশুড়ি অসুস্থ ছিল, ও যেত ম্যামনি শ্বশুরবাড়িতে যেত শাশুড়িকে খাওয়ানোর জন্য। ও দিনে সারাটা দিনের ওর যা কালকে শুনলাম ওর রুটিন 10 বছর থেকে কম না বেশি, অনেক বেশি। সাইকেল চালিয়ে ছেলে সেই সুইমিং স্কুলে যাওয়া, স্কুল থেকে ছেলেকে নিয়ে সুইমিং স্কুলে যাওয়া, সুইমিং স্কুল থেকে আবার টিউশনে যাওয়া, এবং 2-3 বার করে ড্রেস চেঞ্জ করা, সবটাই কিন্তু এই ম্যামনি করছে। তাহলে ম্যামনির ব্লগটা দেখাটা অনেক দরকার। শুধু তাই না, ম্যামনি কিন্তু খুব ভালো ভালো রান্না করে, আমি অনেকবার দেখেছি। দারুণ দারুণ রান্না নিয়ে ভাবে, কন্টিনিউ রান্না নিয়ে ভাবে, এবং দারুণ দারুণ রান্না বান্নাও করে। তাহলে সেখানে তা সত্ত্বেও কিন্তু ম্যামনি দশভুজা আখ্যাটা পায়নি। দশভুজা আখ্যাটা শুধুমাত্র লকারে, চাবি দিয়ে লকারে রাখা হয়ে গেছে শুধুমাত্র এর জন্য। তাহলে ওর প্রত্যেকটা মিথ্যা ধরিয়ে দিলাম। ব্রেইন ওয়াশ মা বোন করতে পারে, কিন্তু নষ্ট স্ত্রী করতে পারে না, যেখানে কিনা ছেলেটা প্রচন্ড মাত্রায় ইন্টেলিজেন্ট আছে। হ্যাঁ, একটা কথার সাথে আরেকটা কথা মিল কোথাও পাইনি জটিলা। ওর মতো মেয়ে ওকে নিয়ে কথা বলবে, সামনে যেন ও না থাকে, এটা বলবে, জটিলা মেনে নেবে হাসতে হাসতে। এই কথাটা বলার মতো সাহস জটিলার পরিবারের কারোর আছে বলে আমার তো মনে হয়নি। টাকা দিয়ে সবাইকে কিনে রেখে দিয়েছে, যে বারবার বলে না, দিয়েছি। কত দিয়েছো তোমার মনে আছে? কত নিয়েছো তা কি মনে আছে? মনে হয় না। বাই।